ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ চাইলেও উপেক্ষা করতে পারে না। তবে এই মুহূর্তে যা ঘটছে সেটা শুধু ইরানকে ঘিরে নয়, গোটা পৃথিবী এখন একটা অদৃশ্য দাবার খেলার মধ্যে আটকে গেছে, যেখানে প্রতিটা চাল আগেরটার চেয়ে জটিল এবং প্রতিটা খেলোয়াড় শুধু নিজের স্বার্থটুকু দেখছে। হরমুজ প্রণালী বন্ধ, এই খবরটা এখন সবার জানা, কিন্তু এর পেছনের আসল গল্পটা জানলে আপনি চমকে যাবেন। এটা শুধু ইরানের একার খেলা নয়, এই বন্ধ থাকার পেছনে এমন কিছু গোপন হিসাব নিকাশ চলছে যেগুলো সাধারণ মানুষের চোখে পড়ে না। আকাশে মিসাইল আর ড্রোনের তাণ্ডব যখন চলছে, ঠিক তখনই মাটিতে চলছে আরেকটা নীরব যুদ্ধ। সেটা হলো কূটনীতির যুদ্ধ এবং স্বার্থের টানাপোড়েন। এই দুই যুদ্ধের মধ্যে কোনটা বেশি ভয়ঙ্কর সেটা বলা মুশকিল। প্রথমেই যে বিষয়টা পরিষ্কার করা দরকার সেটা হলো হরমুজ প্রণালী শুধু ইরানের জন্য গুরুত্বপূর্ণ নয়। এই সরু সামুদ্রিক পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার এবং কুয়েতের মতো তেল সমৃদ্ধ দেশগুলো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ তেল বিশ্ববাজারে পাঠায়। এই দেশগুলোর পুরো অর্থনীতির ভিত্তি তেল রপ্তানি। হরমুজ বন্ধ মানে তাদের জীবনরেখা বন্ধ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এই দেশগুলো তাহলে চুপচাপ বসে আছে কেন? তারা কেন হরমুজ খোলার জন্য জোরালো পদক্ষেপ নিচ্ছে না? এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলেই বেরিয়ে আসে আসল ভয়ের জায়গাটা। ধরুন কোনো দেশ সিদ্ধান্ত নিল যে হরমুজ প্রণালী জোর করে খুলে দিতে হবে এবং সেজন্য ইরানের সাথে সরাসরি সংঘর্ষে গেল, তাহলে কি ঘটতে পারে একবার ভাবুন। ইরান যদি প্রতিশোধ হিসেবে ওই অঞ্চলের ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোতে আঘাত করে, তখন কি হবে? মরুভূমির এই দেশগুলোতে প্রাকৃতিক মিঠা পানির কোনো উৎস নেই বললে চলে। সমুদ্রের নোনা পানি পরিশোধন করে তারা পানযোগ্য পানি তৈরি করে। সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবের হাতে মাত্র 11 থেকে 15 দিনের পানি মজুদ আছে। তারপর কি হবে? সিঙ্গাপুরের কথা মনে করুন, এই দেশটির নিজস্ব কোনো পানি নেই। তারা মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া থেকে পানি কিনে চলে, কিন্তু সিঙ্গাপুরের প্রতিবেশীরা বন্ধু। উপসাগরীয় দেশগুলোর ক্ষেত্রে সেই সুযোগ নেই। তাদের পানি সংকট হলে সাহায্য করার মতো কেউ থাকবে না। এই ভয়াবহ বাস্তবতা এই দেশগুলো খুব ভালো করেই বোঝে। তাই কাতার, সৌদি আমিরাতের মতো দেশগুলো এখন গোপনে বার্তা পাঠাচ্ছে, এই যুদ্ধ আর বাড়াতে দিও না, চুপচাপ বসে থাকো, দেখা যাক পরিস্থিতি কোথায় গড়ায়। এবার একটু রাশিয়ার দিকে তাকানো যাক। রাশিয়া এই পুরো পরিস্থিতিকে দেখছে সম্পূর্ণ অন্য একটি চশমা দিয়ে। তাদের কাছে এই যুদ্ধ যত দীর্ঘ হবে ততই মঙ্গল। কারণটা সোজা, আমেরিকা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই জটিলতায় সম্পূর্ণভাবে আটকে পড়ে গেছে। তাদের সমস্ত সামরিক শক্তি, সমস্ত মনোযোগ এখানেই কেন্দ্রীভূত। ফলে ইউক্রেনকে সাহায্য করার সুযোগ তাদের আর অবশিষ্ট নেই। ন্যাটো নিজেই এখন এক চরম দোটানার মধ্যে পড়ে গেছে। পুতিন ঠিক এই মুহূর্তটাই খুঁজছিলেন। একটু কল্পনা করুন, এই যুদ্ধ যদি আরো 5-6 সপ্তাহ টানে, তাহলে এই সময়ের মধ্যে রাশিয়া হয়তো ইউক্রেন যুদ্ধের একটা চূড়ান্ত সমাধান করে ফেলবে নিজেদের শর্তে। হয়তো আমরা কেউ কিছুই টের পাচ্ছি না, কিন্তু রাশিয়া গোপনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। যারা ইউরোপ বা পশ্চিমা দেশগুলোতে থাকেন তারা জানেন, শীতকালে বড় ধরনের সামরিক অভিযান চালানো বেশ কঠিন হয়ে পড়ে। তুষারে ঢাকা জমিতে ট্যাঙ্ক চালানো, রসদ পৌঁছানো সবকিছুই জটিল। তাই শীতের শেষটাই আসলে যুদ্ধ গুটিয়ে আনার সেরা সময়। রাশিয়া হয়তো এই সুযোগ কাজে লাগিয়ে ইউক্রেনে একটা চূড়ান্ত আঘাত হানার পরিকল্পনা করছে। আর এই পুরো সময়ে রাশিয়ার নিজস্ব তেল বাজারে হু হু করে বিক্রি হচ্ছে। রাশিয়ার ক্রুড অয়েলের মান মধ্যপ্রাচ্যের সুইট গ্রেডের মতো উন্নত নয়, একটু ভারী ধরনের। কিন্তু যখন মধ্যপ্রাচ্যের তেল পাওয়া যাচ্ছে না, তখন ক্রেতারা যা পাচ্ছে তাই কিনছে। রাশিয়ার কোষাগার এখন টাকায় ভরে যাচ্ছে। চীনের ভূমিকা এই পুরো নাটকে সবচেয়ে রহস্যময়। মধ্যপ্রাচ্যের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। বিশেষ করে ইরানের তেলের 1 নম্বর গ্রাহক তারাই। অথচ এই পুরো সংকটে চীন একেবারে নীরব দর্শকের ভূমিকায়। তাইওয়ান ইস্যুতেও তারা কোনো নড়াচড়া করছে না, অথচ এখনই তো তাদের সেরা সুযোগ ছিল তাইওয়ান দখলের। আমেরিকা অন্যদিকে ব্যস্ত, সব শক্তি মধ্যপ্রাচ্যে আটকে আছে। এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে? কিন্তু চীন কিছুই করছে না। কেন? কারণ চীন সম্পূর্ণ ভিন্ন একটা কৌশল নিয়ে এগোচ্ছে। তারা বুঝেছে এই যুদ্ধে সরাসরি জড়ালে লাভের চেয়ে ক্ষতি বেশি, বরং দূরে বসে চুপচাপ দেখে যাওয়াটাই তাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই পুরো যুদ্ধে আমেরিকা যে পরিমাণ অস্ত্র খরচ করেছে, যে পরিমাণ জ্বালানি পোড়াচ্ছে, যে পরিমাণ অর্থ ঢালছে, সেটা রীতিমতো অকল্পনীয়। অথচ চীন এই পৃথিবীর একমাত্র বড় শক্তি, যার একটি গুলিও খরচ করতে হচ্ছে না, একটি পয়সাও বাড়তি যাচ্ছে না। তারা সর্বোচ্চ যা করছে তা হলো ইরানকে কিছু গোয়েন্দা তথ্য দিচ্ছে।
আর গোপনে যেসব অস্ত্র দিচ্ছে সেগুলোর বিনিময়ে ইরানের কাছ থেকে নগদ টাকা বা তেল নিয়ে নিচ্ছে। একটা দৌড় প্রতিযোগিতার কথা ভাবুন। এই যুদ্ধ শুরুর আগে আমেরিকা চীনের চেয়ে ২০ কিলোমিটার এগিয়ে ছিল। এই একটি যুদ্ধেই চীন সেই ব্যবধান প্রায় ১০ কিলোমিটার কমিয়ে ফেলেছে। আর এখন তারা শুধু অপেক্ষা করছে যুদ্ধ যতদিন চলবে ততই তাদের লাভ। ইরান নিজেও কিন্তু এই সুযোগ হাতছাড়া করছে না। তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে দেশ ডলারের বদলে অন্য মুদ্রায় তেল কিনবে, তাদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অবাধে যেতে পারবে। এটা কিন্তু একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এতদিন পেট্রো ডলার ছিল, মানে তেল কিনতে হলে ডলারে কিনতে হতো। এখন সেটা উল্টে যাচ্ছে। ইরান প্রকাশ্যে যুদ্ধবিরতির জন্য হাহাকার করছে ঠিকই, কিন্তু পেছনে তারা নিজেদের স্বার্থ ঠিকই আদায় করে নিচ্ছে। এবার আসা যাক আমেরিকার অবস্থায়। ট্রাম্প প্রথমে ৪০ ঘন্টার যুদ্ধবিরতি দিলেন, ইরান মানেনি। তারপর ৫ দিনের যুদ্ধবিরতি, এখন ১০ দিনের কথা হচ্ছে। কেন এত ঘন ঘন যুদ্ধবিরতি? একটু ভেবে দেখুন। যুদ্ধের একটা সাধারণ নিয়ম আছে। যখন দুই পক্ষ লড়াই করে এবং একটি পক্ষ বারবার যুদ্ধবিরতি চায়, তখন বুঝতে হয় সেই পক্ষের গোলাবারুদের টান পড়েছে। যার ভাণ্ডার পূর্ণ থাকে সে কখনো থামতে চায় না। আমেরিকা আটলান্টিক মহাসাগর পার হয়ে এই অঞ্চলে এসেছে। তাদের সাপ্লাই লাইন অনেক দীর্ঘ, ক্রমাগত রসদ পৌঁছাতে সময় লাগছে। তাই তাদের একটু বিরতি দরকার, যাতে গোলাবারুদ আবার ভরে নিতে পারে। সামরিক ভাষায় একে ট্যাকটিক্যাল পজ বলে। এর মধ্যে মজার মজার ঘটনা ঘটছে। আমেরিকা পোল্যান্ডের কাছে পেট্রিয়ট মিসাইল চেয়েছিল। পোল্যান্ড সরাসরি না করে দিয়েছে। তাদের যুক্তি, আমাদের পাশে ইউক্রেন যুদ্ধ চলছে, রাশিয়া যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে, আমরা আমাদের পেট্রিয়ট মধ্যপ্রাচ্যে পাঠাতে পারবো না। ফ্রান্সের প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, ন্যাটোর সৈন্য নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ করা ন্যাটোর কাজ নয়, কারণ ইসরায়েল ন্যাটোভুক্ত দেশ নয়। ইংল্যান্ডও জাহাজ পাঠাতে রাজি হয়নি। ট্রাম্প এখন হুমকি দিচ্ছেন ন্যাটো থেকে বেরিয়ে যাবেন। কিন্তু ন্যাটোর আর্টিকেল ৫ অনুযায়ী সদস্য দেশ তৃতীয় পক্ষের আক্রমণে পড়লে অন্যরা সাহায্য করবে। এখানে কোনো ন্যাটো দেশ আক্রান্ত হয়নি, বরং আক্রমণকারী নিজেই ন্যাটো সদস্য। তাই অন্যরা আসতে বাধ্য নয় এবং তারা আসছেও না। ট্রাম্প বলছেন, কঠিন কাজ আমরা করে ফেলেছি, এখন অন্যরা গিয়ে তেল নিয়ে আসুক, আমাদের তেলের দরকার নেই, আমাদের নিজেদেরই তেল আছে। এই কথায় হতাশার গন্ধ আছে কি? ট্রাম্প সাম্প্রতিক সময়ে এমন কিছু কাজ করছেন যা আন্তর্জাতিক আইনের চোখে অকল্পনীয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করা হয়েছে, ইরানে হামলা চালানো হয়েছে, বিশ্বজুড়ে এলোমেলো ট্যারিফ বসানো হয়েছে, ইউএস এইড বন্ধ করে দেওয়া হয়েছে, জাতিসংঘ থেকে আমেরিকাকে প্রত্যাহার করা হয়েছে। জাতিসংঘের মোট বাজেটের ২৬% একা আমেরিকা দিত, সেটা এখন বন্ধ। তাই ট্রাম্প চাইলে ন্যাটো থেকেও বেরিয়ে যেতে পারেন, কারণ ন্যাটোর খরচের সিংহভাগও আমেরিকা বহন করে। কিন্তু আসল প্রশ্নটা হলো, যেখানে আমেরিকা নিজেই হরমুজ খুলতে পারছে না, সেখানে অন্যরা গিয়ে কি করবে? তারা আসবেই না, কারণ যুদ্ধটা তো তারা লাগায়নি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০% বাণিজ্য হয়ে থাকে, বিশেষ করে তেল এবং গ্যাস। ইউরোপ, চীন, ভারত সবাই সংকটে আছে ঠিকই, কিন্তু তারা হিসাব করে দেখছে যুদ্ধে জড়ালে ক্ষতি বেশি হবে নাকি অপেক্ষা করলে যুদ্ধ শেষে আবার তেল পাওয়া যাবে। ডলারে না পেয়ে অন্য মুদ্রায় পেলেও চলবে, সেই লাভটাই বেশি। তাই সবাই এখন অপেক্ষায়। আকাশে মিসাইলের যুদ্ধ চলছে ঠিকই, কিন্তু তার নিচে আরও ভয়ঙ্কর একটা কূটনৈতিক যুদ্ধ চলছে, যেখানে কেউ কাউকে বিশ্বাস করছে না এবং প্রত্যেকেই নিজের স্বার্থটুকু আগে দেখছে। এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না, তবে একটা কথা স্পষ্ট, বিশ্ব রাজনীতি এই সংকটের পর আর আগের মতো থাকবে না।